রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2023 সালে 2 নম্বরে এসেছিল। কুমিল্লা বোর্ড 2023 সালের 1 নম্বরের অঙ্ক গত ক্লাসে তোমাদের সলভ করে দিয়েছি। আজকে 2 নম্বর অঙ্কে সলভ দিব। দেখো, বলছে দীপ্ত এন্টারপ্রাইজে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়ামিল ও অন্যান্য তথ্য দিয়ে নিম্নরূপ। নিচে একটা রেয়ামিল দেওয়া আছে এবং সমন্বয় দেওয়া আছে। এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর বের করতে হবে। দেখো, রেয়ামিলের প্রথমে বলছে মূলধন 1,50,000 টাকা। মূলধন যাবে মালিকানা সত্ত্বের মধ্যে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। ক্রয় ও বিক্রয়, ক্রয় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর বিক্রয় যাবে নিট বিক্রয়ের মধ্যে। এগুলো বিষয় বিবরণীর মধ্যে যাবে। বিবিধ দেনাদার চলতি সম্পদ, এটা আর্থিক বিবরণীতে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে। 10% বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটাও যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। বেতন 9 মাসে, দেখো বেতন 9 মাসের 8,800 টাকা দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক করব 12 মাসের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। তাহলে এখানে 9 মাসের দেওয়া আছে, বাকি 3 মাসের বকেয়া। এই বকেয়া টাকাটা কেমনে বের করব? 9 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণন করে বের করব। অফিস খরচ, এটা পরিচালন ব্যয় 18,200 টাকা। আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। কমিশন, দেখো কমিশন 6,000 টাকা ডেবিট পাশে দেওয়া আছে, আর ক্রেডিট পাশে দেওয়া আছে 7,000 টাকা। তাহলে ডেবিট পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত কমিশন, আর ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে এটা হলো প্রাপ্ত কমিশন। তাহলে প্রদত্ত কমিশন যাবে পরিচালন ব্যয়ের মধ্যে, আর প্রাপ্ত কমিশন যাবে অন্যান্য আয়ের মধ্যে। বিবিধ পাওনাদার, এটা চলতি দায়, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে 32,000 টাকা। দেখো সমন্বয়ে কি বলছে। সমন্বয়ের 1 নম্বরে বলছে সমাপনী মজুত পণ্যের মূল্য 60,000 টাকা। এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি দেখাতে হবে। কারণ আমরা জানি সমন্বয়ের কাজ সর্বনিম্ন 2 জায়গাতে হয়, একটা বিষয় বিবরণীতে আর একটা আর্থিক অবস্থার বিবরণীতে। তবে কিছু কিছু সমন্বয় দেখা যায় 4 জায়গাতে পর্যন্ত হয়, 3 জায়গাতে কিন্তু হওয়ার সুযোগ নাই। হয় 2 জায়গাতে হবে, নয়তো 4 জায়গাতে হবে। দেখো 2 নম্বর সমন্বয় বলছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে এটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। আসবাবপত্রের অবচয়, এটা পরিচালন ব্যয়ের মধ্যে একবার যাবে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ থেকে বাদ দিতে হবে, অর্থাৎ স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র যাবে, সেখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। 3 নম্বর সমন্বয় বলছে প্রাপ্য কমিশন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এটা হচ্ছে অনাদায়ী প্রাপ্য কমিশন অথবা বকেয়া প্রাপ্য কমিশন। এটা প্রাপ্ত কমিশনের সাথে একবার যোগ হবে, আবার আয়ের বকেয়া এটা চলতি সম্পদের মধ্যে একবার যাবে। দেখো প্রশ্নে ক নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কেমনে নির্ণয় করব? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে নিট ক্রয় যোগ করব, বা নিট ক্রয়ের পরে যদি আরো কোনো প্রত্যক্ষ খরচ থাকে সেগুলো যোগ করব, শেষে সমাপনী মজুত পণ্যটা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। খ নম্বর বলছে মোট মুনাফা 63,000 টাকা ধরে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। নিট মুনাফা অথবা ক্ষতি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো মোট মুনাফা 63,000 টাকা দেওয়াই আছে, এরপর থেকে তোমার নিট মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে এখানে অর্ধেক অঙ্ক করা লাগতেছে না, তাহলে এটাও কি আংশিক হবে, বিষয় বিবরণী আংশিক হবে। গ নম্বর বলছে সমাপনী মালিকানা সত্ত্বে 1,87,400 টাকা ধরে দীপ্ত এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে গ নম্বরে করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। দেখো ক নম্বরে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। প্রথমে আমরা দেখব প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। প্রারম্ভিক মজুত পণ্য দেখো 32,000 টাকা দেওয়া আছে, এর সাথে নিট ক্রয় যোগ করব। নিট ক্রয় বের করার জন্য কি করব? ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব। যদি অলিখিত ক্রয় থাকে, দেখো সমন্বয়ে কোনো অলিখিত ক্রয় নেই, যদি ক্রয় ফেরত থাকে সেটা বাদ দেওয়া। দেখো রেয়ামিলের ভিতর কোনো ফেরত দেওয়া নাই, তাহলে সরাসরি ক্রয়টাই, এটাই কি নিট ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে এই ক্রয়টা যোগ করে দিব। তাহলে 32,000 সাথে 1,25,000 টাকা যোগ করলে কত হয়? 1,57,000 টাকা। এখন রেয়ামিলে খুঁজবো যে প্রত্যক্ষ কোনো খরচ আছে কিনা। দেখো রেয়ামিলে প্রত্যক্ষ কোনো খরচ নাই, যেগুলো খরচ আছে সেগুলো হচ্ছে পরোক্ষ খরচ, আর পরোক্ষ খরচ যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। তাহলে এখন শেষ কাজ করব, যেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য বাদ দেব। দেখো সমাপনী মজুত পণ্যের মূল্য কত? 60,000 টাকা। তাহলে 1,57,000 টাকা থেকে 60,000 টাকা বাদ দিলে কত হয়?
97,000 টাকা। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। খ নম্বরে মোট মুনাফা 63,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। তাহলে এটা ছকটা প্রথমে আগে দেখে নিব। দেখো প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এরপর বিষয় দায় বিবরণী, এরপর কি 2022 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে বিবরণ ঘর একটা হবে, টাকার ঘর 3টা দিতে হবে। দেখো যেহেতু প্রশ্নে এখানে মোট মুনাফা দেওয়া আছে, তাহলে এটা আগে প্রথমে লিখে নিব। মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত কত টাকা? 63,000 টাকা। আর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা। তাহলে প্রথমে আমরা পরিচালন ব্যয়টা বাদ দেব। পরিচালন ব্যয় রামিলের ভিতর কি কি আছে সেটা আগে দেখব। দেখো প্রথমে আছে বেতন, বেতনের সাথে কাজ আছে, যেটার সাথে কাজ আছে সেটা প্রথম ঘরে লিখবো। বেতন কত টাকা আছে? 10,800 টাকা। এটা 9 মাসের জন্য, তার 3 মাসের বকেয়া আছে। দেখো বেতন হলো 10,800 টাকা যোগ বকেয়া বেতন, বকেয়াটা যোগ করতে হয়, বকেয়া বেতন। তাহলে 10,800-কে 9 দ্বারা ভাগ করবো, 3 দ্বারা গুণন করলে বকেয়া বেতন পেয়ে যাব। 3 দ্বারা গুণন 9 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণন করলে কত হয়? 3600 টাকা। তাহলে 10,800-র সাথে 3600 টাকা যোগ করলে কত হয়? 14,400 টাকা। এরপর দেখো অফিস খরচ, এটা পরিচালন ব্যয়। কমিশন 2টা আছে, যেটা ক্রেডিট পাশের, এটা হচ্ছে প্রদত্ত, যেটা ডেবিট পাশে সেটা হচ্ছে প্রদত্ত কমিশন। তাহলে এই 6,000 টাকাও আসবে। এরপরে সমন্বয়ে আসবাবপত্রের উপর অবচয় ধরতে বসে, এটাও আসবে। দেখো অফিস খরচ 18,200 টাকা, প্রদত্ত কমিশন 6,000 টাকা, আর আসবাবপত্র সমন্বয়ে বসে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে রামিলের ভিতরে আসবাবপত্র ছিল 50,000 টাকা, এটা 10% অবচয়। তাহলে এখানে লিখতে হবে আসবাবপত্রের অবচয় 50,000 টাকা, 10% কত হয়? 5,000 টাকা। তো এখন এই 4টা যোগ করবো, 4টা যোগ করলে কত হয়? 43,600 টাকা। এটা হচ্ছে পরিচালন ব্যয়। আর এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা। তাহলে 63,000 থেকে 43,600 টাকা বাদ দিলে কত হয়? 19,400 টাকা। তাহলে এটা পরিচালন মুনাফা কত হলো? 19,400 টাকা। এর সাথে যোগ করবো যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়কে অনেকে আবার অপরিচালন আয় বলে। এটা কেউ অপরিচালন আয় লেখলেও কিন্তু তারটা হবে। এখানে যদি লেখে যোগ অপরিচালন আয়, তারটাও হবে। এরপরে অপরিচালন আয় লেখার পরে এখান থেকে বাদ দিতে হয় অপরিচালন ব্যয়, অর্থাৎ এটা অন্যান্য ব্যয় নামেও অনেকে লেখে। তাহলে দেখবো এখন অন্যান্য আয় কি কি আছে। দেখো এখানে বলছে বিনিয়োগ 10%, অর্থাৎ এই 80,000 টাকার 10% এটা হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। এটা তাহলে একবার অন্যান্য আয়ের মধ্যে যাবে, আবার চলতি সম্পদের মধ্যে যাবে। তাহলে বিনিয়োগের বকেয়া সুদ কত পার্সেন্ট? এই বিনিয়োগের এটার 10% এটা আসবে। আর দেখো এখানে কমিশন 2টা টাকা আছে, একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে। ক্রেডিট পাশেরটা হচ্ছে প্রাপ্ত কমিশন, এটাও আসবে। এরপর সমন্বয়ে 3 নম্বরে বলছে প্রাপ্য কমিশন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত অনাদায়ী কমিশন, এটা এই প্রাপ্ত কমিশন এই 7,000 টাকার সাথে যোগ করে দেখাতে হবে। তাহলে প্রথমে কি আছে? বিনিয়োগ 10% বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগের অনাদায়ী সুদটা আগে লিখব। দেখো বিনিয়োগের সুদ 80,000 টাকা, 10% কত হয়? 8,000 টাকা। এরপরে ছিল প্রাপ্ত কমিশন 3,000 টাকা, আর সমন্বয় বলছিল প্রাপ্য কমিশন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত প্রাপ্য কমিশন অথবা বকেয়া প্রাপ্য কমিশন 3,000 টাকা। তাহলে এই 7,000-এর সাথে 3,000 টাকা যোগ করতে হবে। যোগ করতে হলো 8,000 আর 10,000 যোগ করলে হয় 18,000 টাকা। এরপরে খুঁজবো কোনো অন্যান্য ব্যয় অথবা অপরিচালন ব্যয় রেওয়ামিলের ভিতর আছে কিনা। দেখো রেওয়ামিলের ভিতর অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় নেই, বা সমন্বয়েও অপরিচালন ব্যয় নেই। তাহলে এটাকে কি নিট মুনাফা করে দিব। তাহলে দেখো এই পরিচালন মুনাফা 19,400 সাথে অন্যান্য আয় 18,000 টাকা যোগ করলে কত হয়? 37,400 টাকা। এটা হচ্ছে নিট মুনাফা। তাহলে খ নম্বরের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার কি বলছে? দীপ্ত এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করা। এখানে আবার মালিকানা সত্ত্বের পরিমাণটা দেওয়া আছে। এখানে দেওয়া না থাকলে আমাদের বের করে নেওয়া লাগতো। মালিকানা সত্ত্ব আমরা কিভাবে বের করি? মালিকানা সত্ত্ব প্রথমে মূলধনের সাথে নিট মুনাফা যোগ করে উত্তোলন বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। তাহলে দেখো এখানে যেহেতু মালিকানা সত্ত্বের পরিমাণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর বের করার প্রয়োজন নাই। তাহলে প্রথমে আর্থিক অবস্থার বিবরণী ছকটা দেখে নাও। দেখো
প্রথমে লিখতে হবে দীপ্ত এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ দীপ্ত এন্টারপ্রাইজ হলো প্রতিষ্ঠানের নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম যেটাই দেওয়া থাকে সেটা আগে উপরে লিখতে হবে। এরপর আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2022, এটা ছকটা হবে বিবরণ, আর টাকার গড় 3টা। দেখো আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে লিখতে হবে সম্পদ সমূহ, লিখবো সম্পদের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ, এগুলা ভাগ ভাগ করে দেখাতে হবে। প্রথমে লিখবো স্থায়ী সম্পদ, দেখবো রেওয়ামিলের ভিতরে এখন স্থায়ী সম্পদ আছে কিনা। দেখো স্থায়ী সম্পদ একটা আছে আসবাবপত্র 50,000 টাকা, আবার সমন্বয়ে বসলে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে, তাহলে এই পুঞ্জীবিত অবচয়টা এটা বাদ দিতে হবে। তাহলে দেখো প্রথমে আসবাবপত্র কত আছে 50,000 টাকা, বাদ পুঞ্জীবিত অবচয় 10% ছিল 5,000 টাকা, তাহলে 50,000-এর 10% কত হয় 5,000 টাকা। 50 থেকে 5,000 বাদ দিলে কত হয় 45,000 টাকা, এটা হচ্ছে মোট স্থায়ী সম্পদ। এরপরে লিখবো কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দেখবো রেওয়ামিলের ভিতর কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কিনা। দেখো বিনিয়োগ 10% বিনিয়োগ 80,000 টাকা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা সরাসরি 3য় নাম্বার করে লিখতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ, এটা 80,000 টাকা সরাসরি 3য় ঘরে। এরপরে দেখবো চলতি সম্পত্তি কি কি আছে। দেখো চলতি সম্পত্তি রেওয়ামিলের ভিতর দেখবো চলতি সম্পত্তি প্রথমে আছে বিবিধ দেনাদার 20,000 টাকা। এরপর দেখো আসবাবপত্র কমিশন এগুলো হবে না। সমন্বয় আছে সমাপনী মজুত পণ্যের মূল্য 60,000 টাকা, এটা আসবে। তাহলে বিবিধ দেনাদার আর সমন্বয়ে 60,000 টাকা, এবং এই যে প্রাপ্য কমিশন 3,000 টাকা যেটা হিসাবভুক্ত হয়নি। আর এদিকে ছিল বিনিয়োগের অনাদায়ী সুদ অথবা বকেয়া সুদ, এই 80,000-এর 10% কত হয়েছে 8,000 টাকা, এটা আসবে। তাহলে কয়টা পাইলাম, দেখো বিবিধ দেনাদার ছিল 20,000 টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ 80,000 টাকা 10% 8,000 টাকা, আর সমন্বয় ছিল সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, প্রাপ্য কমিশন 3,000 টাকা। তাহলে চলতি সম্পদ এই চারটাই, এই চারটা যোগ করলে কত হয় 91,000 টাকা। মোট চলতি সম্পদ হলো 91,000 টাকা। এদিকে সম্পদের পাশের কাজ শেষ, তাহলে 3য় ঘরে এই 3টা যোগ করে দিলে কত টাকা হয় 2,16,000 টাকা। তাহলে মোট সম্পদ কত 2,16,000 টাকা। এরপরে দেখব মালিকানা সত্ত্ব ও দায় সমূহ কি কি আছে। এরপর লিখবো মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। দেখো মালিকানা সত্ত্বটাই এখানে গ নাম্বারের প্রশ্ন উল্লেখ করে দিছে কত টাকা হবে। দেখো 1,87,400 টাকা, তাহলে এটা আর বের করার প্রয়োজন নাই, সরাসরি লিখে দিব। সরাসরি লিখব সমাপনী মালিকানা সত্ত্ব প্রশ্ন প্রদত্ত কত টাকায় 1,87,400 টাকা। এরপর দেখবো দীর্ঘমেয়াদী কোনো দায় আছে কিনা। দীর্ঘমেয়াদী দায়, দেখো রেওয়ামিলের ভিতর কোনো দীর্ঘমেয়াদী দায় নেই, সমন্বয়ের দীর্ঘমেয়াদী দায়ের কথা উল্লেখ নাই। তাহলে লিখবো কি চলতি দায়। চলতি দায় দেখবো কি কি আছে। দেখো চলতি দায় আছে একটা বিবিধ পাওনাদার, 25,000 টাকা, আর একটা এখানে বলছিল বেতন 9 মাসে ছিল, অর্থাৎ বকেয়া বেতন যে টাকাটা সেটা আসবে। বকেয়া বেতন আমরা কিন্তু খ নম্বরে পরিচালন ব্যয়ের মধ্যে বের করছি। দেখো এই যে বকেয়া বেতন 3600 টাকা, তাহলে বিবিধ পাওনাদার আর বকেয়া বেতন এই দুইটাই চলতি দায়। বকেয়া বেতন 3600 টাকা, পাওনাদার 25,000 টাকা, তাহলে এই দুইটা যোগ করলে কত হবে 28,600 টাকা। তাহলে মোট চলতি সম্পদ হচ্ছে 28,600 টাকা। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব আর মোট চলতি দায় যোগ করলে কত হয় 2,16,000 টাকা। তাহলে নিচে লিখবো মালিকানা সত্ত্ব ও মোট দায়। দেখো এখানে কিন্তু মালিকানা সত্ত্ব ও মোট দায় হচ্ছে 2,16,000 টাকা, আর এখানে মোট সম্পদ হচ্ছে 2,16,000 টাকা। তাহলে অঙ্ক কিন্তু মিলে গেছে, এ সমান এল প্লাস ও এ হিসাব সমীকরণ কিন্তু এখানে মিলে গেছে। মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দেখো মোট সম্পদ হচ্ছে 2,16,000 টাকা, আর দায় প্লাস মালিকানা সত্ত্ব এই দুইটা মিলে কিন্তু 2,16,000 টাকা হয়েছে। তো আজকের অঙ্ক এই পর্যন্তই। অঙ্ক বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে